এই হাততালিটা কেন? কারণ আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে চলেছিল, যে পরীক্ষাগুলো তোমার পাখির চোখ ছিল, সেই পরীক্ষাগুলোর দামামা কিন্তু বেজে গেছে। গতকালকেই পিএসসি পুরো ক্যালেন্ডার প্রকাশ করে আপকামিং সমস্ত পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছে। তবে সেই ডেটগুলো হচ্ছে টেন্টেটিভ ডেট। আর এই হাততালিটা হচ্ছে কিসের জন্য? যে জেগে যাও, এখনো সময় আছে তোমাদের হাতে, তোমাদের কাছে এখনো সময় আছে। তোমরা যারা ঘুমিয়ে আছো, তোমরা যারা এই কল্পনাতে ছিলে যে হয়তো ওবিসি ইস্যু নিয়ে হয়তো পরীক্ষাগুলো পিছিয়ে যেতে পারে, কিন্তু পরীক্ষা পিছোচ্ছে না, পরীক্ষা কিন্তু হতে চলেছে। আর এই দামামা বেজে গেছে। আর এই দামামা তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট দামামা আছে। যেভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দামামা বেজেছিল, ঠিক সেইভাবে এখানেও দামামা বেজে গেছে পিএসসির তরফ থেকে। একদম জেগে যাও। আজকে এই ভিডিওটা শেষ অবধি দেখো, তোমার জীবন পরিবর্তনের একটা ভিডিও কিন্তু এটা হতে চলেছে। তোমরা সকলেই জানো, তোমাদের সকলেরই কিন্তু টার্গেট আছে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বা সামনে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, ডাব্লিউবিসিএস পরীক্ষা। এইগুলো, এই সমস্ত পরীক্ষাগুলোই আগামী 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এখনো তোমরা যারা ঘুমিয়ে আছো, যারা ভেবেছিলে হয়তো পরীক্ষা পিছিয়ে যাবে, সেই জন্য বইটই গুটিয়ে রেখেছিলে, সেই বইগুলোকে নামাও আর পড়তে শুরু করো। এই 4 থেকে 5 মাস তোমার জীবনের তুমি যদি বেস্ট দিয়ে দাও, এই পৃথিবীর কোনো শক্তিও তোমাকে আটকাতে পারবে না। তবে এই 4 থেকে 5 মাস তোমাকে কিভাবে এগোতে হবে, তোমার স্ট্র্যাটেজি কি হবে, পুরো প্ল্যানিংটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাবো। চলো এসে দেখা যাক আমাদের কি প্ল্যানিং, আমাদেরকে কিভাবে এগোতে হবে। জাস্ট 5 থেকে 10 মিনিট আমার সাথে থাকো, তোমাদেরকে আর কিছু ভাবতে হবে না, ঠিক আছে? খেলা এবার শুরু হবে। এতদিন পিএস খান স্যারকে তোমরা দেখেছো সায়েন্সের সাথে, এইবার দেখবে একটু অন্যভাবে, যে তোমাদের মূলত মাথা ব্যথার প্রবলেম, যে মাথা ব্যথার যেটা কারণ আছে, যে জিএস পেপারে বিভিন্ন জিনিসগুলো যেগুলো কিভাবে রেডি করতে হবে এত কম সময়ের মধ্যে। এতদিন যাদের হয়তো প্রিপারেশন খুব ভালো হয়ে আছে, বা যার কিছুই প্রিপারেশন হয়নি, এই সমস্ত কিছুর পুরো প্ল্যানিংটা আমি নিয়ে এসেছি। আমি কথা দিচ্ছি তোমাদের, জাস্ট একটু ভিডিওটা ভালো করে দেখো লাস্ট অবধি, তোমার জীবন পাল্টে যাবে। কিভাবে আমাকে এগোতে হবে, কি প্ল্যানিং এগোতে হবে, কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমাদেরকে জানা দরকার। একটা হার্ড ওয়ার্ক থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তুমি এখানে কোনো পিএইচডি করবে না, বা তোমাকে গ্রাজুয়েশনের মতো বা মাধ্যমিক এইচএস এর মতো বিশাল নাম্বার উঠানোর জন্য যে সব কিছু করতে হয় বা সব কিছু জানতে হয়, এগুলো এখানে অতটা জরুরি নেই। এখানে একটা স্মার্ট স্ট্র্যাটেজি তোমাকে দরকার। কিভাবে এগোবো, কি প্ল্যানিং থাকবে, সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। ওয়েলকাম তোমাদের সকলকে তোমাদের চ্যানেলে পিএস খান ক্লাসেসে। চলো দেখে নেওয়া যাক আমাদের সামনে কি কি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, যেগুলো মূলত আমাদের পাখির চোখ। যেমন ক্লার্কশিপ পিএসসির, তারপরে হচ্ছে মিসলেনিয়াস, তারপরে হচ্ছে পুলিশের পরীক্ষাগুলো, তারপরে হচ্ছে ডাব্লিউবিসিএস। এই সমস্ত পরীক্ষা কিন্তু আপকামিং 4 থেকে 5 মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। যেখান থেকে তোমরা ডেট জেনে নিয়েছো, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর। তারপরে হচ্ছে মিসলেনিয়াস হচ্ছে 15 সেপ্টেম্বর হচ্ছে মিসলেনিয়াস। তারপরে হচ্ছে ক্লার্কশিপ হচ্ছে নভেম্বর মাসে। আর পুলিশের পরীক্ষাগুলো অলমোস্ট পুজোর আগে আগে কিন্তু হওয়ার চান্স আছে। আর ডাব্লিউবিসিএস এর 15 ডিসেম্বর পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? তো এই যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোর জন্য কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেভাবে তোমাদেরকে একটু দেখাই। যেমন ক্লার্কশিপে টোটাল মার্কস হচ্ছে 100। এই 100-র মধ্যে ম্যাথ, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে জিকে। ম্যাথে টোটাল হচ্ছে 30 মার্ক, ইংলিশে হচ্ছে 30 মার্ক, আর জিকেতে হচ্ছে 40 মার্ক। তোমরা সকলেই জানো মিসলেনিয়াসের ক্ষেত্রে, যদি মিসলেনিয়াস বলি, তাহলে মিসলেনিয়াসের ক্ষেত্রে 75 হচ্ছে জিকে আর 25 হচ্ছে এরিথমেটিক। তার মানে আমাদেরকে মিসলেনিয়াসে 75 নম্বর জিকেতে আছে, আর
ক্লার্কশিপে জিকেতে 40 নম্বর আছে। এই যে প্রত্যেকটা পরীক্ষা, এই যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, এই জিকে পেপারে কিভাবে বাজিমাত করতে হবে সেটা জাস্ট জানাচ্ছি, শুধু লাস্ট অব্দি দেখো। দেখো যেমন তোমাদেরকে বলি যে এই দুটো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই স্ট্যাটিক জিকের ক্ষেত্রে, এই 40 মার্কের মধ্যে হচ্ছে স্ট্যাটিক জিকে, তারপরে হচ্ছে এর সাথে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে পুরো জিএস পেপার, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্স। ক্লাসিক বলো বা মিসলেনিয়াস বলো, স্ট্যাটিক জিকে যেমন এখানে 40 মার্কের মধ্যে 17 থেকে 18টা স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন থাকে, তারপরে 8 থেকে 10টা সায়েন্স থেকে কোশ্চেন থাকে, আর 8 থেকে 10টা আদার জিএস পেপার থেকে কোশ্চেন থাকে। মিসলেনিয়াসের ক্ষেত্রেও সেম, স্ট্যাটিক জিকে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন, তারপরে সায়েন্স, তারপরে আদার কিছু। তো আমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হচ্ছে স্ট্যাটিক জিকে আর সায়েন্স, আর সেটার জন্য আছে টিএস কানসার। ঠিক আছে, চলো এবার আমরা দেখি যে আমাদের সায়েন্সের এই দুটো পরীক্ষা বা পুলিশের পরীক্ষাতে মেনলি সায়েন্সের কোন কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা সেই চ্যাপ্টারগুলো কোন কোন জায়গাগুলো আমাকে পড়তে হবে, সেটাই ভালো করে দেখো। এখানে আগামী মোটামুটি 15, 20, 25 মিনিটের মধ্যে পুরো একটা রোড ম্যাপ তোমাকে দেখাতে এসেছি। এই রোড ম্যাপ তোমার জীবন পাল্টে দেওয়ার রোড ম্যাপ। যেমন দেখো সায়েন্সের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন, বা যেটাকে আমরা বলবো সেল ডিভিশন। কোষ বিভাজন বা সেল ডিভিশনের ক্ষেত্রে মেনলি কোথা থেকে কোশ্চেন আসে, বিভিন্ন দোসা, ইন্টারফেস দোসার মধ্যে বিভিন্ন আমরা ফেজ দেখতে পাই, G1 দোসা, G2 দোসা, এস দোসা, তার সাথে সাথে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এই প্রত্যেকটা জায়গায় কি কি স্ট্রাকচার ক্রোমোজোমের হয়, কোথায় আমরা ডিএনএ ডাবল হই, ডিএনএ সিনথেসিস হই, তারপরে এইগুলো পুরো মাইটোসিস বিভাজনের অন্তর্গত। সেকেন্ড পার্ট হচ্ছে মিওসিস, যেখানে স্পার্ম আর ওভাম ফার্টিলাইজ হই, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হই। এই পুরো ঘটনাটা হচ্ছে কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সেকেন্ড যে জায়গাটা হচ্ছে 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে বংশগতি। এই বংশগতি থেকে যে বিভিন্ন মেন্ডেলের যে সূত্র ছিল, যে মোটর গাছকে ইউজ করে যে বিভিন্ন জিনিসগুলো আবিষ্কার করা হয়েছিল, প্রকট প্রচ্ছন্ন কখন হয়, ফেনোটাইপ জেনোটাইপ কি, এলিল কি, এই যে পুরো সমস্ত ক্রোমোজোমগুলো, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। ফেনোটাইপ রেশিও কি, জেনোটাইপ রেশিও কি, এই জায়গাগুলো থেকে। দেখো আমি একটাই কথা বলে দিই, প্রত্যেকটা আমি বারবার বলেছি, যে কোনো পরীক্ষা ক্লিয়ার করার জন্য তোমাকে দুটো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে চ্যাপ্টারের, তারপরে সেই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেই জায়গাগুলোকে জানতে হবে। আমি তোমাদের জন্য সেই পুরো প্ল্যানিংটা নিয়েছি, জাস্ট দেখো। থার্ড হচ্ছে, তারপরে হচ্ছে বংশগতি থেকে ডিএনএ, আরএনএ, এগুলোর ব্যাপারেও আমাদের জানতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে পুষ্টি, আর এই পুষ্টি বা নিউট্রিশন, এখান থেকে বিভিন্ন ভিটামিন, বিভিন্ন মিনারেলসের উপরে কোশ্চেন আসে। ভিটামিন এ রাসায়নিক নাম কি, সি এর রাসায়নিক নাম কি, ডি এর রাসায়নিক নাম কি, বা কোন ভিটামিনের অভাবে কোন ডিজিজ হয়, সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তারপরে তার সাথে বিভিন্ন মিনারেলসের অভাবে কি হয় ইত্যাদি ইত্যাদি জানতে হয়। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে রোগ বা ডিজিজ। এমন কোনো পরীক্ষা নেই যে রোগ বা ডিজিজ বা পুষ্টি থেকে কোশ্চেন থাকে না। ঠিক আছে, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে হরমোন। ঠিক আছে, বিভিন্ন হরমোনের যে গ্রন্থিগুলো কোথায় থেকে, এন্ডোক্রাইন গ্রন্থি কি, এক্সোক্রাইন গ্ল্যান্ড কি, কোথায় পিটুইটারি আছে, কোথায় এড্রিনালিন গ্রন্থি আছে, কিভাবে কোথায় থেকে কোন হরমোন নিঃসৃত হয়, সেগুলোর ফাংশন কি, শরীরে গ্লুকোজের অভাব হয়ে গেলে কি হয়, বা ইনসুলিনকে কন্ট্রোল কে করে, পুরো ছবির মতো করে বোঝাবো। কোথায় বোঝাবো, ছবি বলছি, এসো। তারপরে হচ্ছে 6 নম্বরের মধ্যে বিভিন্ন হিউম্যান সিস্টেম, যার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে, সেটা থাকে কি, সেটা থাকে রক্ত ও সংবহন। থেকে কোশ্চেন থাকে, রক্তের বিভিন্ন ভাগ, রক্ত কয় প্রকার, রক্তের কি কি উপাদান আছে, প্রত্যেকটা উপাদানের কি গুরুত্ব আছে, কত সংখ্যাতে থাকে, কোন অ্যানিমিয়া কখন হয়, রক্তে কিসের মানে বিভিন্ন ভাগগুলোর মধ্যে কত সংখ্যক কি প্রোটিন থাকে, কত সংখ্যক বিভিন্ন জৈব উপাদান থাকে, এরিথ্রোসাইট বা আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট কি, এগুলোর জীবনকাল কত, মৃত্যু কবে হয়, পুরো ডিটেলস এগুলো থেকে কোশ্চেন আসে। তারপরে যেমন দেখে নাও 7 নম্বর চ্যাপ্টার
তারপরে এই সংবহনের মধ্যে হার্টের বিভিন্ন ফাংশন, কোথায় থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, কোথায় থেকে অক্সিজেনেটেড ব্লাড আসে, এগুলো থেকে কোশ্চেন আসে, বিভিন্ন কোপাটিকা থেকে কোশ্চেন আসে। হার্টের এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন গমনাঙ্গ, এবং তার সাথে সাথে হয় কি কঙ্কালতন্ত্র, বিভিন্ন গমনাঙ্গ, বিভিন্ন প্রাণীদের গমনাঙ্গ কি, আর মানুষের ক্ষেত্রে কঙ্কালতন্ত্র। মানুষের হাড় সংখ্যা কত? 206। তার মধ্যে এক্সিয়াল হচ্ছে 126, সরি, এক্সিয়াল হচ্ছে 80, পেরিফেরাল হচ্ছে 126। এই 80টার মধ্যে আমরা মাথা, আমাদের বুক, আমার পিঠ, আর পেরিফেরালের মধ্যে দুটো হাত, দুটো পা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই বোন আর কোমরের বোন, এইগুলো মিলিয়ে টোটাল 206 বোন, যেটা তোমার মাথায় গাঁথানোর জন্য আমি সাফিসিয়েন্ট। চলে এসো, ঠিক আছে। তারপরে হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে, যেটা আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি রেচন ও রেচন অঙ্গ। এই রেচন অঙ্গগুলো প্রাণীদের বিভিন্ন পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে। যার মধ্যে এই যে বললাম, এই 4-5টা পরীক্ষা, যেগুলো এই চ্যাপ্টারগুলো পড়লেই তুমি কিন্তু বাজিমাত, তোমার বেশি কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। দেখো, চ্যাপ্টার সিলেবাস তো সবই কমপ্লিট করতে হবে, সব চ্যাপ্টারই পড়তে হবে, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, যেগুলো আমাদের আগে কমপ্লিট করতে হবে, সেই জিনিসগুলোই আজকে আমি নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই যে 7-8টা চ্যাপ্টার বললাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এর মধ্যে কিছু পরিপাক পদ্ধতির গল্প আছে, ঠিক আছে। তার সাথে প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে যেটা আমাদের আইটা জানতে হয়, প্লান্ট মরফোলজি মানে কি? মরফোলজি মানে কি? বাইরের ক্যারেক্টার দেখে যখন কোনো তুমি উদ্ভিদের নামকরণ করছো, বাইরের ক্যারেক্টার, তুমি একটা উদ্ভিদকে কিভাবে চিনবে? এটা আম গাছ না জাম গাছ না পেয়ারা গাছ না বেনানা গাছ, কিসের গাছ? এটা তুমি কি দেখে চিনবে? পাতা দেখে, কাণ্ড দেখে, ফুল দেখে, ফল দেখে, মূল দেখে, এগুলো দেখেই তো চিনবে। এইগুলো দেখে যে চিনছো আর সেটার যে নামকরণ করছো, সেই চ্যাপ্টারটা হচ্ছে মরফোলজি চ্যাপ্টার, যেটা হচ্ছে প্লান্ট মরফোলজি চ্যাপ্টার, ঠিক আছে। তো এই কোটা চ্যাপ্টার তোমাকে বায়োলজিতে পড়তেই হবে। চলে এসো ফটাফট প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বলবো, আর সেগুলো কিভাবে কভার করতে হবে আগামী 3 মাসের মধ্যে পুরো স্ট্র্যাটেজি তোমাকে বলবো। আর এই 3 মাস টিএস খান স্যার তোমাদের সাথে আছি। চলো এবার আসি ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সে। ফিজিক্যাল সায়েন্সে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিমাপের একক ও পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে গতি, থার্ড হচ্ছে আলো, ফোর্থ হচ্ছে তাপ, 5 নম্বর হচ্ছে কার্যক্ষমতা ও শক্তি, তার সাথে সাথে হচ্ছে লিভার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে 6 নম্বর আমরা শব্দ চ্যাপ্টারটাও একটু দেখব, ঠিক আছে। শব্দ চ্যাপ্টার, শ্রুতিগোচর শব্দ, বা যে শব্দ চ্যাপ্টারে আমরা বিভিন্ন কোন মাধ্যমে শব্দ সবচেয়ে বেশি যেতে পারে, কম যেতে পারে, এই জায়গাগুলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর তার সাথে একটা চ্যাপ্টার হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মহাকর্ষ, যেটা যার মধ্যে বড় জনশক্তি আছে। তারপরে এটা হচ্ছে ফিজিক্সের পার্ট। কেমিস্ট্রির মধ্যে তোমাকে কিছুই পড়তে হবে না। স্যার কি বলছেন? হ্যাঁ কি বলছি, কেমিস্ট্রির ক্ষেত্রে একটা চ্যাপ্টার পড়বে, সেটা হচ্ছে পরমাণুর গঠন পড়বে। আর দ্বিতীয় একটা চ্যাপ্টার পড়বে, খুব ইচ্ছা করলে পর্যায় সারণী পড়বে। এবার দেখো 3 নম্বর যেটা চ্যাপ্টার হচ্ছে কয়েকটি পদার্থের প্রকৃতি ও ধর্ম। এই চ্যাপ্টারটা পড়বো, আমাকে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো সবাই মুখস্থ করে, বিভিন্ন কেমিক্যাল ফর্মুলা, বিভিন্ন ইউজেস, গ্লাসের ইউজেস কি, বা ব্লু ভিট্রিওলের কি ইউজেস আছে, সিমেন্ট কিভাবে তৈরি হয়, বিভিন্ন জিনিসের আকরি কি, বিভিন্ন জিনিসের কেমিক্যাল ফর্মুলা কি, প্রত্যেকটা জিনিস সবাই খুব মুখস্থ করো না। আমি গ্যারান্টি দিচ্ছি মুখস্থ করতে হবে না, গ্যারান্টি দিয়ে বলছি মুখস্থ করতে হবে না। এই চ্যাপ্টারটার উপরে আমি 2.5 থেকে 3 ঘন্টার একটা ক্লাস নিয়ে আসবো, পুরো কেমিস্ট্রির খেলা শেষ, ঠিক আছে। কোনো কিছু আর বাদ থাকবে না ওর মধ্যে, যা প্রিভিয়াস ইয়ারে এসছে বা যেগুলো আসতে পারে, পুরো জিনিসটা নিয়ে আমি রেডি করাবো, ঠিক আছে। বাস এই কোটা চ্যাপ্টার তুমি পড়ো, তুমি 100% কমন পাবে, ঠিক আছে। কিন্তু ওই একটা কথা বলি, আমি কোনো কোশ্চেন সেটার না যে বলে দিব এখান একদম পাবে, এটাই পাবে না। আমি তোমাকে সেইভাবে রেডি করে পাঠাবো,
যেদিক থেকে অ্যাটাকটা আসুক যেন তুমি সেটাকে অ্যাটাক করার জন্য রেডি থাকো, সেটাকে সামলানোর জন্য রেডি থাকো। ঠিক আছে, তো এই হচ্ছে সায়েন্স পার্ট। এবার আসি নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, যেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে আইএনএম পার্ট। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা শুরু হয় 1885 থেকে 1947 অব্দি, এই জায়গাগুলো থেকেই কোশ্চেন আসবে। কি কি টাইপের কোশ্চেন আসে? সাল ওয়াইজ 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এস্টাবলিশমেন্ট হয়। প্রত্যেকটা সেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল, ফার্স্ট প্রেসিডেন্ট কে হয়েছিল, কতজন ডেলিগেটস এসেছিল। ঠিক আছে, তারপরে জাতীয় কংগ্রেসের ইন্ডিয়ান মহিলা কে প্রেসিডেন্ট ছিল, গান্ধীজি কোথায় ফার্স্ট স্পিচ দেই বা কোন সেশনে প্রেসিডেন্ট হয়েছিল, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তার সাথে সাথে এই যে পুরো সেশন এর মধ্যে আমরা তিনটে ভাগ করব। একটা হচ্ছে 1885 থেকে 1905 অব্দি হচ্ছে মডারেট ফেজ, নরমপন্থী দল, নরম দল আর গরম দল। নরমপন্থী 1905 থেকে মোটামুটি 1908-9 অব্দি, 8-9 অব্দি হচ্ছে চরমপন্থী ফেজ। 1909 থেকে 1914-15 অব্দি হচ্ছে রিভোশনারি অ্যাক্টিভিটি, রিভোশনারি ট্রেডিজম অ্যাক্টিভিটি বা রিভোশনারি ফেজ। তারপরে লাস্ট ফেজ হচ্ছে 1914-15 থেকে 1947 হচ্ছে গান্ধিয়ান এরা বা গান্ধিয়ান যুগ। এই প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে বিভিন্ন পত্রিকা পড়তে হবে, বিভিন্ন সাল ধরে ধরে 1885 থেকে 1905 সালে প্রথম 1905 সালে যখন হয় স্বদেশী আন্দোলন হয়, 1906 সালে তারপরে স্বরাজের প্রথম কথা উঠেছিল, 1907 সালে সুরাট স্প্লিট হয় যেখানে চরমপন্থী নরমপন্থী আলাদা হয়ে যায়। 1908 সাল থেকে 13-14 সাল অবধি যে বিভিন্ন রিভোশনারি অ্যাক্টিভিটিগুলো হয়েছিল সেগুলো জানতে হবে। ক্ষুদিরাম বোস যেমন ক্লার্কশিপে এসেছিল, ক্ষুদিরাম বোসের ফাঁসি কোথায় দেওয়া হয়, কোন ষড়যন্ত্র মামলার মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে 1914-15 সালে গান্ধীজি দবং স্টাইলের এন্ট্রি মারবে 1915 সালের। তারপরে 1916 সালে বিভিন্ন লখনৌ প্যাক্ট, মুসলিম লীগের সাথে যে প্যাক্ট হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তারপরে নরমপন্থী চরমপন্থী আবার মিলে যায়। 1917 সালে হয় সত্যাগ্রহ বিহারে। 1918 সালে যে আহমেদাবাদে মিল স্ট্রাইক হয়েছিল সেখানে গান্ধীজি এগিয়েছিল। এইভাবে সাল ধরে ধরে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড, 1920 সালে খিলাফত মুভমেন্ট, 1921 সালে খিলাফত মুভমেন্ট 1920 থেকে 25 অব্দি চলেছিল, যেটা 1924 সাল অব্দি 1924 সাল অব্দি চলেছিল। 1925 সালে গান্ধীজি ফার্স্ট বেলগাঁওয়ে প্রেসিডেন্ট হয়। 1938-30 সূর্য সেন বা ভগৎ সিং এদের কাহিনী জানতে হবে। 1930 পর থেকে বিভিন্ন যে আইন অমান্য আন্দোলন হয়ে গিয়েছিল, একদম সাল ধরে ধরে চিন্তা করতে হবে না। মেনলি এই পোর্শনটা সাল ধরে ধরে বোঝাবো, প্লাস এই পুরো পোর্শনে যা যা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে বা আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন যে ওয়ান লাইনার টাইপের জিনিসগুলো আছে সেগুলো আমাকে 2 ঘন্টা সময় দিবে। পুরো আইএনএমটা ওয়ান ডে এক্সামের জন্য রেডি করাটা আমার দায়িত্ব। আর এখান থেকে একটা কোশ্চেন যদি মিস হয়ে যায় তারপরে আমাকে বলবে, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, চলো তারপরে যেমন প্রাচীন ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমরা জানবো কি, যেমন হরপ্পা থেকে কোশ্চেন আসে বিভিন্ন, কোন হরপ্পার কোন সাইড কোন নদীর তীরে অবস্থিত, কে আবিষ্কার করেছিল। হরপ্পার নগর পরিকল্পনা থেকে কোশ্চেন আসে। বৈদিক যুগ থেকে জাস্ট কয়েকটা কোশ্চেন বলবো, ওর মধ্যেই সব কমন পাবে। তারপরে যেমন হচ্ছে গৌতম বুদ্ধ আর মহাবীরের ব্যাপারে যে কটা ইনফরমেশন দিব ওর বাইরে আর কিছু লাগবে না। ঠিক আছে, তারপরে দেখো এগুলো হলো। তারপরে যেমন গৌতম বুদ্ধ এই পিরিয়ডটা যাওয়ার পর দেখো প্রথমে এনসিয়েন্ট হিস্ট্রিতে হরপ্পা সভ্যতা বৈদিক যুগ শুরু হলো। বৈদিক যুগে দুটো ভাগ ছিল, আর্লি আর লেটার। আর্লি বৈদিক পিরিয়ডে মেন পেশা ছিল পশুপালন, ঠিক আছে, আর লেটার বেদিক পিরিয়ডে সেটা কৃষিকার্য ছিল। যখন পশুপালন আর্লি বেদিক পিরিয়ডে যখন পশুপালন হবে তো তাদের কাছে তো সেইভাবে টাকা নেই, পশুপালন করে কি ইনকাম করছে, তো সেই জন্য আর্লি বেদিক পিরিয়ডে সেখানকার যে জনগণ ছিল তারা কিন্তু রাজাকে কোনো ট্যাক্স দিতে পারতো না, আর ট্যাক্সও সেভাবে ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু লেটার বেদিক পিরিয়ডে সেই ট্যাক্সটা আসে। তো আর্লি বেদিক পিরিয়ডে যখন এই ঘটনাগুলো ঘটে তখন
আর্লি বেদিকে যখন প্রজার কাছে টাকা নেই তো রাজাকে কোথায় দিবে? তো রাজার কাছে এমনিতেই অর্থ নেই, রাজার কাছে যখন অর্থ নেই তো রাজা কোথায় থেকে আর্মি রাখবে? তো রাজাও সেভাবে উইক, সেই জন্য রাজাকে প্রত্যেক ডিসিশনের জন্য সভা সমিতির উপর আর পুরোহিতদের উপর ডিপেন্ড করে থাকতে হয়। মহিলাদের একটা ইম্পর্টেন্ট রোল ছিল। কিন্তু লেটার বেদিক পিরিয়ডে আমরা দেখব যে যত ইনকাম লেটার বেদিক পিরিয়ডে মেন পেশা বা ছিল কৃষিকার্য। কৃষিকার্য থেকে প্রচুর ইনকাম হতো। আর এই কৃষি কার্য থেকে ইনকাম হওয়ার জন্য যখন জনগণের কাছে কৃষি কার্য হতে লাগলো, অর্থ আসতে লাগলো, তখন সরকার ট্যাক্স মাস্ট করে দিল, যেটা ট্যাক্স ছিল বলি ট্যাক্স। এবার যখন সরকারের কাছে টাকা আসবে তো সরকার কি করবে? অর্থ আছে ভাই, এবার আমি স্ট্যান্ডিং আর্মি রাখতে শুরু করে দিলাম। রাজা স্ট্যান্ডিং আর্মি রাখতে শুরু করে দিল। রাজা এবার বলল আমাকে সভা সমিতির উপর ডিপেন্ড হতে হবে না। রাজা নিয়ম করে দিল মহিলাদের এখানে এন্ট্রি হবে না। ক্রোনোলজিটা বুঝতে হবে। ইতিহাস মুখস্থ হয় না, ইতিহাসও ক্রোনোলজির মাধ্যমে মনে রাখতে হয়। এই যে লেটার বেদিক পিরিয়ডে যখন এবার রাজা শক্তিশালী হলো, কিসের জন্য? শুধুমাত্র ইকোনমিক কন্ডিশন ভালো হওয়ার জন্য। এবার রাজা আস্তে আস্তে কি আছে, ওই খিলজি মুভিতে ডায়লগ ছিল না একটা, বাহে বহুত ফেলা দিয়ে হ্যাঁ, ঠিক আছে, রাজ্য অনেক দখল করে নিয়েছি, এক রাজ্য দখল করতে যাচ্ছি প্যার কে নিয়ে, ঠিক আছে। ঠিক সেইভাবে রাজার কাছে যখন অর্থ হতে লাগলো, রাজা এবার ভাবলো যে শুধু আমি এই এরিয়াতে কেন থাকবো, অন্য এরিয়াকেও দখল করবো। এইভাবে করতে করতে যে রাজারা বা ওই সময় বৈদিক পিরিয়ডে প্রথমে সবাই একটা পরিবারে থাকতো, তারপরে সেটা হলো একটা গ্রাম, তারপরে সেখান থেকে জন, তারপরে জনপদ, তারপরে এভাবে করে মহাজনপদ, এইভাবে করে তৈরি হলো 16 মহাজনপদ। এই 16 মহাজনপদের গল্প থেকে, এই 16 মহাজনপদের গল্প থেকে আমরা জানতে পারবো হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের পর আসে কে? হর্ষঙ্ক নন্দ বংশ, নন্দ বংশের পর মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য, তারপরে আসে দ্য নেম অফ সায়েন্স এন্ড সায়েন্স অলমোস্ট এলোন এজ স্টার, অশোকা। যে অশোকা ভারতের ইতিহাসে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রোল। যাই হোক, আমি খুব ডিটেলসে যাচ্ছি না। তো এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। অশোকা পড়ার পর আমাদেরকে পড়তে হবে এখান থেকে অশোকার ব্যাপারে বিভিন্ন লেখ ছিল, কোথায় কোন লেখ ছিল, সেই লেখে কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, প্রিয়দর্শী কেন বলা হতো তাকে, সে এই জিনিসগুলো এখানে জানা জরুরি। তারপরে অশোকার পর যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সাউথের যে জায়গাগুলো ছিল। তার আগে আমাদেরকে এখানে হর্ষবর্ধন, কনিষ্ক এদের ব্যাপারেও জানতে হবে। কনিষ্ক, গুপ্ত বংশ অতটা দরকার নেই, ঠিক আছে। এই তারপরে এই প্রাচীন সভ্যতা থেকে বিভিন্ন বইয়ে তোমরা জানো বিভিন্ন পঞ্চসংহিতা, বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, ঠিক আছে, তারপরে হচ্ছে বুদ্ধচরিত, হ্যাঁ, আর্যভট্টর যে বিভিন্ন বই ছিল সেগুলোর ব্যাপারে আমাদেরকে এই পুরো এনসিয়েন্ট হিস্ট্রিতে জানতে হবে। সাউথের মধ্যে বা সাউথের যে বিভিন্ন ছিল চোল, চালুক্য বংশ, পল্লব বংশ, ঠিক আছে, এই বংশগুলোর ব্যাপারে অত জরুরি নেই, শুধু জানতে হবে একটা পাল বংশ ও সেন বংশ, যেহেতু আমরা পাল বংশ ও সেন বংশের ব্যাপারে আমাদের জানতে হবে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, এই হচ্ছে আইএনএম। মিডিলে থাকছে সুলতানি আর মুঘল যুগ, যেগুলো থেকে মেনলি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো, বিভিন্ন সাহিত্যগুলো, এইগুলোই জানতে হয়, বাস, আর কিছু না। চলে এবার আসি জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তিনটে মেন ভাগ। একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, ক্লার্কশিপ মিসেলেনিয়াসের জন্য ফিজিক্যাল জিওগ্রাফি সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এবার ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে কি? বায়ুমণ্ডলের কি ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই স্ফিয়ারগুলোর ব্যাপারে জানতে হবে। প্রত্যেকটা স্ফিয়ারে কি ঘটনা ঘটে, জাস্ট আমি তো বলছি, তোমরা চিন্তা করো না, এই যে পুরো প্ল্যানটা বলছি আর সেই প্ল্যানের সলিউশন আমার কাছে আছে, এদিকে খালি ধ্যান দাও। তারপরে ইন্ডিয়ার ক্ষেত্রে হ্যাঁ বায়ুমণ্ডল বললাম, শিলা, বিভিন্ন পর্বত, ঠিক আছে, ইত্যাদির ব্যাপারে আমাদেরকে এখানে জানতে হবে। বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার, আর্থকুয়েক, সুনামি, এগুলোর ব্যাপারে এখানে জানার বিষয় আছে। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা পড়তে হবে ভূপ্রকৃতি, আর দ্বিতীয় হচ্ছে নদ নদী। ভূপ্রকৃতি আর নদ নদী পড়ে নাও, আর কিছু ভাবতে হবে না। হ্যাঁ ঠিকই বলছি, ভূপ্রকৃতি নদ নদী পড়ে নাও, ভারত আর পশ্চিমবঙ্গের দুটোরই, আর কিছু ভাবতে হবে না। আর কোনো এই যা কোশ্চেন আসবে এর মধ্যে থেকে আসবে। এবার থাকলো যেটা খনিজ সম্পদ, শিল্প, তারপরে হচ্ছে শক্তি সম্পদ,
ঠিক আছে, এই পুরো জিনিসটার উপরে আমি 1-1.5 ঘন্টা একটা ক্লাস নিয়ে আসবো, একদম ছবির মতো করে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিব, কোথায় কোন শক্তি আছে, কোথায় কোন খনিজ আছে, কোথায় কি আছে, কোনটা পরীক্ষাতে আসতে পারে, পুরো জিনিস, বাস আর কিছু না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আসি নেক্সট হচ্ছে কি, কনস্টিটিউশন। কনস্টিটিউশনের আমাদেরকে সকলেই জানো আর্টিকেল 1 থেকে 51 অবধি তোমাকে পড়তেই হবে। আর্টিকেল 1-এ কি আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এই ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, আর্টিকেল 1। আর্টিকেল 2, নতুন কোনো জায়গা যদি আমি নতুন কোনো ফরেন কান্ট্রিকে আমি নিজের জায়গায় দখল নিয়ে মানে দখল করি, এডমিশন করাই, সেটা আর্টিকেল 2 এর মাধ্যমে করব বাইরের থেকে। আর্টিকেল 3-তে কি আছে, ভারতের বাউন্ডারির মধ্যে ভারতের নকশা চেঞ্জ করতে পারি। কিভাবে নকশা চেঞ্জ করব, ভারতের কোনো স্টেটের আমি সীমানা চেঞ্জ করে দিলাম, কোনো বর্ডার চেঞ্জ করলাম, দুটো স্টেটকে এক করে দিলাম, একটা স্টেটকে ভেঙে 2-3টে করে দিলাম, নাম চেঞ্জ করে দিলাম, যা খুশি তাই করতে পারবো একটা স্টেটের সাথে। কে পারবে, পার্লামেন্ট পারবে, সেখানে স্টেটের কোনো হস্তক্ষেপ থাকবে না, সেটা আর্টিকেল 3-তে আছে। এই রিলেটেড সমস্ত সংশোধনের ব্যাপার আর্টিকেল 4-এ আছে। তারপরে হচ্ছে আর্টিকেল 5 to 11, পুরো সিটিজেনশিপ। এই সিটিজেনশিপ থেকে কিছুই জানতে হবে না, শুধু একটা জিনিস জানতে হবে কত নম্বর পার্টে আছে, কোথা থেকে বড় করে আছে, বাস। আর্টিকেল 12-তে কি আছে, স্টেটের ডেফিনেশন। আর্টিকেল 13-তে পার্লামেন্ট একটা লোয়ের ব্যাপারে আছে। ঠিক আছে, তারপরে 14 থেকে একদম 32 অব্দি 33 অব্দি আমরা কিসের ব্যাপারে জানবো, ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 14, ইকুয়াল বিফোর ল, আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15, যে কোনো কাজের জন্য তুমি কি করতে পারো, তুমি রেস্তোরাঁতে যেতে পারো, কোনো হোটেলে যেতে পারো, যে কোনো রাস্তায় তুমি যে কোনো নলকূপ ইউজ করতে পারো, সরকারি জায়গা, কিছু ডিসক্রিমিনেশন এখানে চলবে না, মানে কোনো ডিসক্রিমিনেশন চলবে না। আর্টিকেল 16 তোমার এমপ্লয়ের ব্যাপারে বলছে। আর্টিকেল 7 আনটাচেবিলিটি। আর্টিকেল 18তে টাইটেলের ব্যাপারে আছে। 19-এ তোমার জিনিসগুলো যে তুমি কথা বলতে পারবে, স্পিচ দিতে পারবে, তুমি অ্যাসোসিয়েশন করতে পারবে, ভ্রমণ করতে পারবে, এগুলোর ফুল অধিকার আর্টিকেল 19-এ আছে। ঠিক আছে, আর্টিকেল 20, আর্টিকেল 21 যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাইট টু লাইফ। ঠিক আছে, তো তারপরে 23-এ 24-এ 25 থেকে শুরু হয়ে গেল তোমার পুরো রিলিজিয়নের ব্যাপারে। এইভাবে করে 32, যেমন আর্টিকেল 32 রিট জারি করতে পারে, খুব ইম্পর্টেন্ট। তারপরে শুরু হলো ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, 36 থেকে একদম 51 অব্দি। তারপরে 51A-তে আছে কর্তব্য, ডিউটি। ঠিক আছে, তো এগুলো তো তোমাকে জানতেই হবে। তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানতে হবে পার্লামেন্টের ব্যাপারে, তারপরে জানতে হবে প্রেসিডেন্টের ব্যাপারে, তারপরে জানতে হবে তোমাকে কোর্ট, যার মধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলোর ব্যাপারে থাকবে। ঠিক আছে, তারপরে কিছু বডি আছে যেগুলোর ব্যাপারে আমি একটা ছক বানিয়াবো, সব বডি ওর মধ্যে ইনক্লুড থাকবে। কেক থাকবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজ, তারপরে সুপ্রিম কোর্টের জাজের সাথে সাথে পিএসসি, ইউপিএসসির চেয়ারম্যান, একটা ছকের মাধ্যমে পুরো জিনিসটা দেখিয়ে দিব। ঠিক আছে, বাস এই হচ্ছে কনস্টিটিউশন। এবার আসি ইকোনমিক্স। ইকোনমিক্সে তোমাদের মেনলি যদি ক্লার্কশিপ, মিসলেনিয়াস টার্গেট থাকে আর পুলিশের কোনো পরীক্ষা টার্গেট থাকে, যে কোটা চ্যাপ্টারগুলো, এর বাইরে কিছু করতে হবে না। প্রথম হচ্ছে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, যার মধ্যে পুরো আরবিআই এর গল্প আসবে, যত ব্যাংক আছে, ব্যাংক কবে এস্টাবলিশড হয়, তার কি কাজ, হেডকোয়ার্টার কোথায়, এগুলো থেকে কোশ্চেন থাকবে, এর বাইরে কিছু থাকে না। ঠিক আছে, আর এই পুরো ব্যাংকিং সিস্টেম আরেকটা চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্বিতীয় হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবাই খুব মুখস্থ করো না। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছোটবেলা থেকে মুখস্থ করে এসছো। হ্যাঁ, হলিডে প্ল্যান কবে হলো, প্ল্যান ভেঙে দিল হলো, পঞ্চম প্ল্যানকে ভেঙে দেওয়া হয়েছিল, এলপিজি রিফর্ম এই সময় এসেছিল, পুরো কাহিনীর মতো শোনাবো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মুখস্থই করতে হবে না। আমার কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে যে আমি প্ল্যানটা নিয়ে এসেছি, শুধু লাস্ট অব্দি দেখো, লাস্টে প্ল্যানটা বলবো। ঠিক আছে, তো মুখস্থর কোনো জায়গা নেই আমার স্টুডেন্টদের কাছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কোথায় থাকবে, ইধার রয়েগা, ইধার। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে স্টার্ট হলো। 51 থেকে 56 প্রথমে কৃষির উপর গুরুত্ব দিল। 56 থেকে 61 শিল্পর উপর গুরুত্ব দিতে গেল। 61 থেকে 66
থার্ড প্লাডিংয়ের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হলো, কারণ এই সময় খাদ্যের অভাব হয়ে গেল, কারণ ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব দিতে গিয়েছিল, এগ্রিকালচারকে ভুলে গেছিল, সেই জন্য খাদ্যের অভাব হয়ে গেল। ঠিক এই সময় চায়না ওয়ার হয়ে গেছে, ফুড ক্রাইসিস হয়ে গেছে, বিওপি ক্রাইসিস হয়ে গেছে, সরকার পড়ে গেল, জওয়াহরলাল নেহরু মারা গেল, বা লাল বাহাদুর শাস্ত্রী কিছুদিনের জন্য এসেছিল, তারপরে আসলো ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী যখন আসলো তার মাথায় বিশাল বড় একটা প্রবলেম, কি করে ভারতের খাদ্যের সংকট দূর করব। তখন তিনি স্বামীনাথনকে নিয়ে একটা কনসেপ্ট নিয়ে আসলো, সবুজ বিপ্লব। আর প্রথম যেটা স্টেপ করলো, যে প্ল্যানকে ভেঙে দিল। যে প্ল্যানটা 1951 টু 56 ছিল, 56 টু 61 আর 61 টু 66 আর 66 এর পর 5 বছর, যে কোনো প্ল্যান 5 বছরের ছিল। 66 এর পর যেটা 71 অব্দি যাওয়ার ছিল, সেই প্ল্যানকে ভেঙে দিল, প্ল্যানের ছুটি দিয়ে দিল, হলিডে প্ল্যান। 66 টু 67, 67 টু 68 আর 68 টু 69, এই 3 বারে প্রথম প্ল্যানকে ভেঙে দিল। আর এই সময় সবুজ বিপ্লবের কনসেপ্ট নিয়ে এসে পুরো সমস্যার দূর করলো। তো যাই হোক, আমি পুরো প্ল্যানিং তো এখন পড়াচ্ছি না, প্ল্যানিং যখন পড়াবো পুরো কাহিনী শোনাবো কেন সবুজ বিপ্লবের কনসেপ্ট আসলো, সবুজ বিপ্লবে কি প্রবলেম দেখা দিয়েছিল, সেটার সলিউশন কিভাবে হয়েছিল, ইন্দিরা গান্ধী কেন সরকার পড়ে গিয়েছিল, কেন ফিফথ প্ল্যানকে ভেঙে দেওয়া হয়েছিল, কেন অ্যানুয়াল প্ল্যান এসেছিল, কেন প্ল্যান রোলিং এসেছিল, কেনই বা ইকোনমিক রিফর্ম বা এলপিজি রিফর্ম এসেছিল, যেটা দেশের ইতিহাসে 1947 এর পর থেকে 1991 যে সমস্যার ভারত ছিল, সেই সমস্যার সমাধান ডক্টর মনমোহন সিং 1991-এ এসে এমন কনসেপ্ট দিল, তারপরে পুরো সমস্যার সমাধান হলো। যার পর থেকে তোমরা খেয়াল করবে 1991 সালের পর থেকে 2017 সাল অবধি কিন্তু প্ল্যানিং এর আর কোনো প্রবলেম হয়নি, প্ল্যানিংকে ভাঙতেও হয়নি। প্ল্যানিংকে এসে ভাঙলো 2015 সালে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, কিন্তু কোনো সমস্যার জন্য ভাঙা হয়নি। তো এই পুরো কাহিনীটা আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। প্রত্যেকটা প্ল্যানের কি মডেল, প্রত্যেকটা প্ল্যানের কে কনসেপ্ট দিয়েছিল, পুরো কাহিনী আমরা জানবো। তো যাই হোক, এই পুরো জিনিসগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ট্যাক্স, 4 নম্বর হচ্ছে বাজেট বা ফিসকাল পলিসি। এই কোটা চ্যাপ্টার পড়ে নাও, এর বাইরে আর কিছু ইকোনমিক্সের লাগবে না। এবার আসি মেজর জায়গা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, একটু দেখে নাও কষ্ট করে, স্ট্যাটিক জিকে। দেখো স্ট্যাটিক জিকেতে ম্যাক্সিমাম মোটামুটি 50 থেকে 55টা ইম্পর্টেন্ট, মানে 50 থেকে 55টা মেন টপিক আছে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে তোমরা সবাই মুখস্থ করো না, মুখস্থ করে যাও। ঠিক আছে, এই মুখস্থতে আর থাকতে হবে না। ঠিক আছে, এই মুখস্থর দিন শেষ। কেন, এইবার আমি প্ল্যানটা বলি তোমাদের, ভালো করে শোনো। আমি তোমাদের যেমন মানডে, টিউসডে আর ওয়েডনেসডে, মানডে টিউসডে ইংলিশ আর ওয়েডনেসডে ম্যাথ বা জিআই এর ক্লাস প্রতিদিন 9 PM হয়। ঠিক আছে, রুটিনটা একটু সাইড চেঞ্জ করেছি, 3 দিন। বাকি 4 দিন তোমরা আমার সাথে থাকবে। এদিকে দেখে নাও কোন কোন দিন, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। এই 4 দিন স্যার কি হবে, খেলা হবে, খেলা। ঠিক আছে, এই যে পুরো প্ল্যানিংটা বললাম, এই পুরো চ্যাপ্টার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্টে যা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসে কোন পরীক্ষায়, ক্লার্কশিপ, ফুড এসআই, তারপর হচ্ছে মিসলেনিয়াস, পুলিশ, WBCS, এই কোটা পরীক্ষাতে যা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই রিলেভেন্ট যা কোশ্চেন আসতে পারে সেটার ফুল প্ল্যানিং, যে বেসটা আছে জিকে ক্যাপসুল বেজ, যে বেসটা হচ্ছে জিকে ক্যাপসুল বেজ, যেখানে আমি 1000টা কোশ্চেন পড়াবো। তবে এই 1000টা কোশ্চেনের মাধ্যমে তোমরা অলমোস্ট 4000 কোশ্চেন করতে পারবে। আরেকটা কথা শুনে নাও খুব ভালো করে, এই কোশ্চেনগুলো মুখস্থ করতে হবে না, শুধু দেখবে। কাল থেকে আমি ক্লাস শুরু করছি, শুধু দেখবে, এখানেই পড়া রেডি হবে। 1 থেকে 1.5 ঘন্টা, কোনো ক্লাসে হচ্ছে 2 ঘন্টাও লাগতে পারে, তার বেশি লাগবে না। ঠিক আছে, জাস্ট আমার সাথে ক্লাসটা দেখবে তোমরা, একটাই রিকোয়েস্ট, একবার বিশ্বাস করে একবার তোমরা ক্লাসগুলো দেখো। প্রথম 2-3টা ক্লাসে কোন রেকর্ড হিসাবেই আমি দেব,
এই উইকটা একটু ব্যস্ত আছি, সেই জন্য রেকর্ড হিসাবে আসবে। যদি তোমরা বলো তাহলে আমি নেক্সট উইক থেকে এই পুরো ক্লাসটা লাইভ নিয়ে আসবো, তোমাদের দেখাবো কোন কোশ্চেন তোমার। এই যে আমি যে বললাম এখানে আমি 3 দিন, এই 3 দিনের ক্ষেত্রে এই 3 দিন জিকে ক্যাপসুলের এমসিকিউ ক্লাসটা হবে, যেখানে প্রত্যেক দিন 30টা করে কোশ্চেন নিয়ে আসবো। দেখো তাহলে এক সপ্তাহে 90টার মতো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন থেকে আমি 100টা করে ইনফরমেশন, মিনিমাম 100টা করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এসছে বা আসার চান্স আছে সেগুলো ডিসকাস করবো। যেমন একটা এক্সাম্পল দিই, কোশ্চেন যেমন প্রিভিয়াস ইয়ার ক্লাসশিপে কোশ্চেন এসেছিল, প্রিভিয়াস ইসে যে ভারতবর্ষে কে কোশ্চেন ছিল যে নোবেল জয়ী করতে পারেনি, এখন অব্দি নোবেল জয়ী হয়নি বা নোবেল জয়ী। তো আমরা পুরো নোবেলের কাহিনীটা দেখবো। 1913 সালে কে পেয়েছিল, 1930-এ কে পেয়েছিল, 1968-তে কে পেয়েছিল, 1983-তে কে পেয়েছিল, 2009 সালে কে পেয়েছিল, 2014-তে কে পেলো, 2019-এ কে পেলো, আর কিসের উপরে পেলো, বাস। এর বাইরে কি আর কোনো কোশ্চেন থাকতে পারে? পুরো নকশা রেখে দিব এখানে সামনে। কোশ্চেন আসবে যে তিস্তা নদী, সাপোজ ধরে নাও জিওগ্রাফিতে আমি কোশ্চেন একটা তিস্তা রিলেভেন্ট কোনো কোশ্চেন এসছে, তিস্তার উৎপত্তি হয়েছে এই জেমু হিমবাহ থেকে এসে যমুনাতে মিশেছে। যমুনা মানে কি? ব্রহ্মপুত্র, বাংলাদেশের নাম হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। এই তিস্তা নদীর সবচেয়ে পাশে সবচেয়ে কাছে কোন নদী আছে? এখানে আছে জল ঢাকা, তারপরে লিস ঘিস, তারপরে সবচেয়ে দক্ষিণে সবচেয়ে পূর্ব দিকে আছে রায়ডাক নদী। কোশ্চেন এসছে, ঠিক আছে। এই তিস্তা কেন, এই তিস্তা নদীর ডুয়ার্স সৃষ্টি কেন করেছে? আমরা এটাকে পড়ি না তোরাইয়া ডুয়ার্স, কেন তোরাইয়া ডুয়ার্স নামে পরিচিত? পুরো জিনিসটাকে সামনে রাখবো, তোমাদের দেখাবো কিভাবে প্রত্যেকটা নদীর যখন কোশ্চেন আসবে ছবি এঁকে এঁকে এখানে নদীর গল্প শেষ। কোশ্চেন আসবে ইকোনমিক্সের, পুরো জিনিসটা কমপ্লিট। লাইফ সায়েন্স একটা হারের কোশ্চেন আসলো, সবচেয়ে ছোট হার, ঠিক আছে, বা বোন সংখ্যা 206, 206 এর মধ্যে এক্সিয়াল হচ্ছে 80 আর পেরিফেরাল হচ্ছে 126। 80টার মধ্যে মাথা, বুক আর পিঠ মিলে 80, দুটো হাত, দুটো পা, কোমর আর এই গাডল পোর্শন নিয়ে হচ্ছে কি 126। প্রত্যেকটা বোন ছবির মাধ্যমে দেখি এখানে মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না হয় আমি আর ক্লাস নেব না তোমাদের, এইটুকু কথা দিচ্ছি। আর তোমরা শুধু কি করবে, এই যে 1000টা আমি যে বললাম একটা দেখিয়ে নাও, এই যে 1000টা কোশ্চেন প্রত্যেক সপ্তাহে, তাহলে 100 যদি করে হয় 300 কোশ্চেন প্রত্যেক সপ্তাহে, যেটা 4 উইকে 1200 কোশ্চেন হবে। প্ল্যান আছে 3 মান্থের প্ল্যান, 3 মান্থের প্ল্যান, যেখানে প্রত্যেক উইকে 1200 করে যদি হয় তাহলে হবে 3600 কোশ্চেন, যেটা মোটামুটি ধরে রাখো 4000 কোশ্চেন। আর এই 4000, স্যার এত কোশ্চেন কিভাবে মনে রাখবো? আমি আছি না, এখানেই মুখস্থ করাবো, এখানেই তোমাদের রেডি হবে, আর সেটা খাতায়ও লিখতে হবে না। এটা ভালো করে শুনে নাও, ঠিক আছে। শুধু ক্লাস যখন হবে না, জাস্ট হেডফোন লাগে ক্লাসটা দেখবে, মুখস্থ হয়ে যাবে। এই ক্লাসের উপরে একটা পিডিএফ তোমাদের আমি পাঠিয়ে দিব, সবে ওই পিডিএফ শুধু রাখার জন্য না, জাস্ট একবার চোখ বুলাবে, প্রত্যেক মানে 1-2বার যেই চোখ বুলাবে আর কোনো কোশ্চেন বাদ যাবে না, ঠিক আছে। তো তোমাদের যে জিএস পেপারের একটা হেডেক, সেটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু স্যার আপনি তো স্ট্যাটিক জিকের ব্যাপারে বললেন না, স্ট্যাটিক জিকে দেখো এখানে হচ্ছে খেলা। স্ট্যাটিক জিকের জন্য স্পেশাল ক্লাস আসবে সানডের দিন 9 PM এ, ভালো করে নোট করে নাও। স্ট্যাটিক জিকে মুখস্থ করেছো না? আর মুখস্থ করতে হবে না, মুখস্থর দিন শেষ। প্রত্যেকটা স্ট্যাটিক জিকে ট্রিক্সের মাধ্যমে আর ছবির মাধ্যমে মাথায় কাটিয়ে, ঠিক আছে, ছবির মাধ্যমে বা ধরে নাও কোনো ট্রিক্সের মাধ্যমে পুরো। যেমন আমি এক্সাম্পল বলি যে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিল, বা ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল, বা প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল। যেমন ধরে নাও ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ছিল রবার্ট ক্লাইভ, তাই তো? রবার্ট ক্লাইভ, আমি ট্রিক বলছি, রবার্ট ক্লাইভ কি করলো? রবার্ট পরে এসছে প্রথমে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসলো, রবার্ট পরে এসছে, ঠিক আছে। রবার্ট পরে এসছে বাংলাতে, ঠিক আছে, নিজের বাংলো আছে, বাংলোতে ক্লাইভ কি করেছে, নিজের রবার্ট পরে গেছে হাতে, ঠিক আছে, কারণ ওর কাছে ওই সময় তো টাকা নেই। এবার ওখানে থাকতে থাকতে এত সেটিং এর কাজ করেছে, ঠিক আছে। রবার্ট ক্লাইভ কিছুদিন থাকার পর তারপরে যখন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট তাহলে কে ফার্স্ট গভর্নর হলো
ক্লাইভ। আর ফার্স্ট গভর্নর জেনারেল ও বেঙ্গল হলো লর্ড ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কি, ও সেটিং ফেটিং করে নিল। ক্লাইভ যা করলো হেস্টিংস সেটিং ফেটিং করে ও গভর্নর ও বেঙ্গল হয়ে গেল। এত সেটিং করলো যে ইন্ডিয়া সরকার তখন ব্রিটিশ ভাবলো একে ইন্ডিয়ার গভর্নর জেনারেল করে দিই, তো প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটিং করে হেস্টিংস হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম করে পুরো ট্রিক আমি ক্লাসে দেখাবো, চিন্তা নেই। তো সানডে 9 PM পুরো স্ট্যাটিক জিকে, যেখানে আমি প্রতি উইকে 4টে করে টপিক, আগামী 3 মাসে 50 থেকে 55টা টপিক পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছবির মতো মাথায় গাঁথিয়ে দেওয়ার আমার দায়িত্ব। তো পুরো জিএস রিসার্চ করবো এখানে জিকে ক্যাপসুলের মাধ্যমে, যে ক্যাপসুল খেলেই তুমি পরীক্ষাতে পাস। থাকলো যেটা নেক্সট অংশ, সেটা হচ্ছে ইংলিশ। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। ইংলিশে 30 নম্বর আছে ক্লার্কশিপ পরীক্ষায়, পুলিশে আছে 15 নম্বর, ঠিক আছে, WBCS 25। এই পুরো ইংলিশের প্ল্যান নিয়ে আসবে আর কে স্যার আগামীকাল। ঠিক আছে, কিভাবে ইংলিশে বাজিমাত করবে, কিভাবে তোমার 30 আউট অফ 30 আসবে। হ্যাঁ ঠিকই শুনেছো, আর কে স্যার সেইভাবে প্ল্যান রেডি করছে ইংলিশে 30 অফ আউট 30 কিভাবে ক্যারি করা যায়, পুরো প্ল্যান নিয়ে আসছে তোমাদের সামনে আগামীকাল। ঠিক আছে, খেলাটা তো এই ইংলিশেই হবে। দেখো ম্যাথ অলমোস্ট ভয়ে সবাই শিখে নেই, করে নেই, জিকে অলমোস্ট কম বেশি সবাই জানে, সবাই পারে, কিন্তু খেলাটা হবে ইংলিশে। তো সেই খেলাটা লাস্ট খেলা খেলবে টিএস খান স্যারের স্টুডেন্টরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ক্লাস, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা সবাই ক্লাস করতে ইচ্ছুক কিনা সেটাও জানাবে। একবার জাস্ট ক্লাসটা এনজয় করো। ঠিক আছে, পুরো নকশার জিকের চেঞ্জ করে দেওয়ার দায়িত্ব আছে আমার, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। কোন পরীক্ষা দিবে, ক্লার্কশিপ দেবে, মিসলেনিয়াস দিবে, WBCS দিবে বা পুলিশ দেবে, কোন পরীক্ষায় একটা সিঙ্গেল কোশ্চেন তোমার মিস হবে না যদি আমার কথা মতো আমার সিস্টেমে চলো। আগামী 3টে মাস সবকিছুতে থেকে ডিটাচ হয়ে এই 3টে মাস আমার সাথে থাকো, আমার ক্লাসে থাকো, আর কিছু ভাবতে হবে না। এই টিএস খান স্যারের স্টুডেন্টরা মুখস্থর পিছনে যায় না, আমি পুরো লিখিয়ে দিলাম আর তোমাকে বলে দিলাম তুমি মুখস্থ করে না, জাস্ট এখানেই মুখস্থ হবে, এখানে বুঝিয়ে নেবে, আর আমি সেই ক্লাসের উপরে একটা পিডিএফ দিয়ে দেবো, বাস পিডিএফটা জেরক্স করে সেটাকে থ্রু রিডিং করবে। খাতায়ও লেখার দরকার নেই যদি তোমার সময় নষ্ট, কিন্তু খাতায় লেখা খুব ভালো জিনিস, তুমি সেই পিডিএফটা নিয়ে যদি খাতায় লেখো সেটা খুব ভালো জিনিস, তোমার ভালো হবে, প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু সেই ক্লাসের পিডিএফটা তোমাকে দিয়ে দিব, এখানে মেন কাজ থাকবে তোমার ক্লাস বোঝা। ওকে, ধন্যবাদ। তবে এই পুরো সিস্টেমটা, পুরো ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে আমি চেষ্টা করছি থার্সডে, মানে আগামীকাল থেকে স্টার্ট করার। যদি ইনকেস না হয় মানে 27 জুন থেকে স্টার্ট করছি, যদি না হয় 28 জুন থেকে শিওর হবে রাত্রি 9টার সময়। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।